গল্পের বাক্সবায়ী রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস, এই ভুবনের ভার। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। বিয়ের পর জীবনে একের পর এক সাফল্য এসেছে। লেকচারার থেকে তিনি রিডার হয়েছেন, পরে প্রফেসর, হেড অব দ্য ডিপার্টমেন্ট। দেশের এবং বিদেশের নানা ইকোনমিক জার্নাল আর খবরের কাগজে তার বহু লেখা বেরিয়েছে। নিউ ইয়র্ক আর লন্ডনে নামকরা প্রকাশকরা তার বই ছেপেছে। সেসব বই তাকে দিয়েছে অঢেল অর্থ আর বিপুল প্রতিষ্ঠা। বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে বারবার তার কাছে আমন্ত্রণ আসছিল। এমন একটা সময় গেছে যখন বছরে ৬ মাস ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আর ফার ইস্টে ঘুরে ঘুরে কাটত। তাছাড়া গভর্নমেন্টের নজরও এসে পড়েছিল তার উপর। প্ল্যানিং কমিশনের উপদেষ্টা থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মেম্বার পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বেশ কয়েক বছর। 5 ইয়ার প্ল্যানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এর মধ্যে বাবা মারা গেছেন, টিপু ও পলার জন্ম হয়েছে। বাবার মৃত্যুর পর কলকাতার বাড়িটা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রেখে দিয়েছিলেন হিরণময়। বছরে 2-1 বার করে কলকাতায় এসে নিজেও বাড়িটা দেখে যেতেন। একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন হিরণময়। বিয়ের পর রমলা বিজলির নাম শুনলে বিরক্ত হতেন। স্বামী তার আগের স্ত্রীকে মনে করে রাখুক, এটা একেবারে চাইতেন না তিনি। অত্যন্ত রুচিশীল, শিক্ষিত এবং উদার হলেও বিজলি সম্পর্কে তার মধ্যে এক ধরনের ঈর্ষাই হয়তো কাজ করত। তারপর বছরের পর বছর কেটে গেছে। দ্বিতীয়বারের সুখী বিবাহিত জীবন, পলা, টিপু, প্রচুর কাজের চাপ, দেশ বিদেশের অজস্র সম্মান, সাফল্য, সব মিলিয়ে বিজলির সঙ্গে জড়ানো অতীতটা ক্রমশ তার জীবন থেকে দূরে, বহু দূরে সরে যাচ্ছিল। কতকাল বাদে মনে নেই, বিজলির আর মল্লির মুখ তার স্মৃতিতে ঝাপসা হতে হতে একসময় অদৃশ্য হয়ে যায়। ওই দুটি নামের মানুষ যে ক্ষণকালের জন্য তার জীবনে এসেছিল, তখন তার মনেও করতে পারতেন না হিরণময়। কিন্তু তিনি ভুলে গেলেও ওরা তাকে ভোলেনি, বিশেষ করে মল্লি। 2 দিন আগে যেন বহুকাল আগের কোনো পূর্বজন্ম থেকে টেলিফোনে মল্লির গলা ভেসে এসেছিল। মল্লে জানিয়েছিল সে খুব বিপন্ন। বিজলি যেমনই হোক, টিপু এবং পলার মতো মল্লেও তার সন্তান। এই নিষ্পাপ অসহায় মেয়েটা উপেক্ষা ছাড়া তার কাছে আর কিছুই পায়নি। দুশ্চরিত্রা মায়ের অপরাধে হিরণময় তাকে মনেও রাখতে চাননি। কিন্তু এই শেষ বয়সে মল্লির ফোন তাকে ব্যাকুল করে তুলেছে। মনে হয়েছে ওর প্রতি তিনি অবিচারই করেছেন। এই মেয়েটার জন্য তার মধ্যে অনেকখানি গোপন মমতা যে জমা ছিল, আগে টের পাননি। আর সেটাই তাকে উদ্ভ্রান্তের মতো এখানে ওখানে ছুটে নিয়ে আজ ধাক্কা মারতে মারতে আনন্দপুর বাসতে তুলে দিয়েছে। জানালার বাইরে দূর মনস্কের মতো তাকিয়ে তাকিয়ে নিজের জীবনের কথা ভাবতে ভাবতে কখন যে 2 চোখ ঘুমে জড়িয়ে এসেছিল, হিরণময় টের পাননি। সকালবেলা সবে রোদ উঠতে শুরু করেছে। লাক্সারি বাস আনন্দপুরে পৌঁছে যায়। দূরে উত্তর দিকটা জুড়ে ঝাপসা একটা পাহাড়ের রেঞ্জ সিলুয়েট ছবির মতো দাঁড়িয়ে আছে। তার একটু ছোঁয়া এসে লেগেছে এই আনন্দপুরেও। শহরটার পাহাড়ি মেজাজ, রাস্তাঘাট উঁচু নিচু, ঢেউ খেলানো। তার দুধারে বেশ কিছু কাঠের বাড়ি চোখে পড়ে। বাদবাকি সবই ইটের দোতলা, তেতলা, এমনকি কয়েকটা হাই রাইজও রয়েছে। আনন্দপুরের একদিকে পাহাড়, আর একদিকে নদী, আর আছে অজস্র গাছপালা। শহরে ঢোকার মুখে কিছু চা বাগানও দেখা যায়। চারপাশের ঘন সবুজের মাঝখানে আনন্দপুরকে ছবির মতো মনে হয়। সূর্যোদয়ের অনেক আগেই ঘুম ভেঙে গিয়েছিল হিরণময়ের। বাইরের দৃশ্যাবলীর দিকে তিনি তাকিয়েছিলেন ঠিকই, কিন্তু কিছুই যেন দেখতে পাচ্ছিলেন না।
এক অচেনা শহরে সম্পূর্ণ ঠিকানাবিহীন একটি মেয়েকে কিভাবে খুঁজে বার করবেন সেই চিন্তাটাই তাকে আচ্ছন্ন করে রেখেছিল। লাক্সারি বাসটা একসময় যেখানে সে থামে সেটা বিরাট বাস টার্মিনাস। সেটাকে ঘিরে আনন্দপুরের সবচেয়ে জমজমাট এলাকা। জায়গাটা প্রকাণ্ড চাকার মতো গোলাকার। সাইকেলের স্পোকের মতো অগুন্তি রাস্তা এখান থেকে শহরের নানা দিকে ছুটে গেছে। আনন্দপুর যে রীতিমতো জমকালো ব্যস্ত শহর সেটা এই সকালবেলাতেও টের পাওয়া যাচ্ছে। এখানে লোকজন প্রচুর। গোটা বাস টার্মিনাস আর তার চারপাশ জুড়ে এখনই ঠিক থেকে ভিড়। সাইকেল রিকশার অটো যে কত তার হিসেব নেই। হিরণময় শুনেছেন এই শহরের কাছাকাছি মাত্র ৮ কিলোমিটার দূরে বর্ডার বা সীমান্ত। তবে সেটা যে কোন দিকে তিনি জানেন না, জানার কথাও নয়। আপাতত বর্ডার নিয়ে তার কোনো রকম কৌতূহল নেই। এই মুহূর্তে তার যা দরকার তা হল একটি হোটেল। বাস থেকে সুটকেস নিয়ে নেমে টার্মিনাসের অফিসে একটি কর্মীকে জিজ্ঞেস করতেই সে জানিয়ে দেয় বাঁদিকের দুটো রাস্তা ছেড়ে ৩ নম্বর রাস্তাটায় ঢুকলে পরপর ৩-৪টে হোটেল পাওয়া যাবে। পুরনো হার্ট অ্যাটাকের কথা ভেবে সুটকেসটা টেনে নিয়ে যাবার ঝুঁকি নিতে সাহস হয় না হিরণময়ের। একটা সাইকেল রিকশা ডেকে তিনি উঠে পড়েন এবং ৩-৪ মিনিটের ভেতর একটা হোটেলে পৌঁছে যান। হোটেলটার নাম স্কাইলার্ক ইন্টারন্যাশনাল। ঝকঝকে ৪ তলা বাড়ি। ভেতরে ঢুকতে চোখে পড়ে একদিকে রিসেপশন, আরেকদিকে লিফট। লিফটটা দেখে আরাম বোধ করেন হিরণময়। সিঁড়ি ভাঙা তার পক্ষে বিপজ্জনক। রিসেপশনে আসতেই একটি স্মার্ট চেহারা যুবক হাতজোড় করে বিনীতভাবে হেসে বলে, আসুন স্যার, ওয়েলকাম। যুবকটির বয়স বেশি নয়, ৩০-এর নিচেই হবে। ঝকঝকে চেহারা। তার বুক পকেটে ব্রোঞ্জের সরু ফলকে নাম এবং পরিচয় এভাবে লেখা আছে, নিরঞ্জন চৌধুরী, ম্যানেজার। হিরণময় বলেন, থ্যাংক ইউ। আপনাদের এখানে এয়ার কন্ডিশনড রুম পাওয়া যাবে? নিশ্চয়ই স্যার, আমাদের এন্টায়ার 3rd ফ্লোরে সবগুলো রুমে এসি বসানো। লোডশেডিং কীরকম হয়? দিনে মিনিমাম ৩-৪ ঘন্টা, তবে ভয় নেই, আমাদের জেনারেটর আছে। ছেলেটি খুব ভদ্র, চটপটে, কথায় বার্তায় চমৎকার। হিরণময় খুশি হন। এমন একটা হোটেল আর এমন একজন ম্যানেজারকে তিনি আনন্দপুরে আশা করেননি। বলেন, গুড। নিরঞ্জন জিজ্ঞেস করে, আর কিছু জানতে চান স্যার? হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার ভীষণ রেস্ট্রিকশন আছে। ঝাল, তেল, মশলা বেশি খাই না। নো প্রবলেম স্যার, আমাদের কুককে আপনার কাছে নিয়ে যাব। আপনি যেমন বলবেন ঠিক তাই রান্না করে দেবে। আরেকটা কথা। বলুন স্যার। কিছুদিন আগে আমার হার্ট ট্রাবল হয়েছিল। এখানে ভালো ডাক্তার আছে? হোটেল রেজিস্টার বার করতে করতে নিরঞ্জন বলে, নিশ্চয়ই স্যার, বড় ডাক্তার, ভালো নার্সিংহোম, এখানে সব পাবেন। কলকাতার মতো না হলেও এখানে সব রকম ব্যবস্থায় আছে। আপনার কিছুমাত্র অসুবিধা হবে না। হিরণময় একটু হাসেন, বলেন, আমাকে এক কোণে একটা ঘর দিতে পারবেন? অবশ্যই স্যার। নিরিবিলি চাইছেন তো? হ্যাঁ। 4 তলায় সাউথ ফেসিং একটা ঘর আছে, অন্য সব সুইট থেকে একটু দূরে। জোর দিয়ে বলতে পারি ওখানে থাকতে আপনার ভালো লাগবে। হোপ সো। স্যার, আপনার নামটা? আগে থেকে হিরণময় ঠিক করে রেখেছিলেন নিজের আসল পরিচয়ে থাকবেন না। বলেন, ললিত সানাল। রেজিস্টারের খোপকাটা ঘরে নাম লিখতে লিখতে নিরঞ্জন জিজ্ঞেস করে, যেখান থেকে আসছেন সে জায়গার ঠিকানাটা যদি দয়া করে বলেন। এই ব্যাপারটা আগে মাথায় আসেনি হিরণময়ের। মিথ্যে বলার অভ্যেস কোনো কালেই নেই। মুখ দিয়ে নিজের অজান্তে ওল্ড বালিগঞ্জের ঠিকানাটাই বেরিয়ে আসে। নিরঞ্জন এবার বলে, এখানে আসার কারণ? লিখুন, বেড়ানো।
কার্সিয়াং, মিরিক, দার্জিলিং থাকতে কেউ আনন্দপুরে বেড়াতে আসবে, এটা যেন ভাবতে পারেনি নিরঞ্জন। কয়েক পলক হিরণময়ের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে রেজিস্টারে টুকতে থাকে। হিরণময় ভেতরে ভেতর অস্বস্তি বোধ করেন। ছেলেটা কি তার কথা বিশ্বাস করছে না? ফের মুখ তুলে নিরঞ্জন জিজ্ঞেস করে, স্যার, আরেকটা প্রশ্ন, কতদিন এখানে থাকার ইচ্ছে? আপাতত 1 উইক, যদি জায়গাটা ভালো লাগে আরও কিছুদিন থেকে যাব। ভালো লাগবে স্যার, দার্জিলিং কার্সিয়াংয়ের মতো অত না হলেও আনন্দপুরেরও একটা চার্ম আছে, কদিন থাকলেই বুঝতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলে রেজিস্টারটা বন্ধ করে একটা বেয়ারাকে ডেকে কিবোর্ড থেকে চাবি বার করে তার হাতে দিতে দিতে নিরঞ্জন বলে, সাহেবের মালপত্র 422 নম্বর কামরায় পৌঁছে দাও। বলে ফের হিরণময়ের দিকে তাকায়, স্যার, আপনি ওর সঙ্গে যান। সারা রাত বাস জার্নি করে এসেছেন, একটু রেস্ট নিন। 8 ঘন্টার ভেতর আমি কুককে নিয়ে আপনার কাছে আসছি। বেয়ারার সঙ্গে লিফটে করে 4 তলার 422 নম্বর ঘরে চলে আসেন হিরণময়। এখানে পা দিয়েই মনটা ভালো হয়ে যায়। কামরাটা বেশ বড় এবং সোফা, ডিভান, ড্রেসিং টেবিল, কুশন, দামি পর্দা ইত্যাদিতে চমৎকার সাজানো। তাছাড়া একধারে রঙিন টিভিও রয়েছে। এই ঘরের একদিক থেকে যতদূর চোখ যায় আদিগন্ত চড়াই উত্তায়ের গায়ে সবুজ গাছপালা, তারপর টানা পাহাড়ের রেঞ্জ, অন্যদিকে নদী। এ আশিনেও একটানা গমগম আওয়াজ করতে করতে ছুটে চলেছে। কলকাতা থেকে 100-3 কিলোমিটার দূরে এই শহরটায় পলিউশন অনেক কম। পরিষ্কার নির্মল বাতাস ঝিরঝিরে স্রোতের মতো বয়ে যাচ্ছে। মাথার উপর এত বড় নীলাকাশ কলকাতায় দেখা যায় না। বিশাল বিশাল হাই রাইজ সেখানকার আকাশটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। বেয়ারাটা কামরা সাফ করছিল। সামনের লম্বা ব্যালকনিতে গিয়ে দাঁড়ান হিরণময়। শরৎকালে নরম মায়াবী আলোয় চারদিক ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে লক্ষ্য নেই হিরণময়ের। কাল বাসে ওঠার পর থেকে যে চিন্তাটা তাকে অস্থির করে রেখেছে সেটা এই মুহূর্তে তার স্নায়ুমণ্ডলের উপর প্রচণ্ড চাপ দিতে থাকে। মল্লিকে কিভাবে খুঁজে বার করবেন? আনন্দপুর কলকাতার তুলনায় নগণ্য হলেও বেশ ছড়ানো শহর। যেদিকে তাকানো যাক এখানে অগুন্তি বাড়িঘর। প্রতিটি বাড়িতে হানা দিয়ে তো জিজ্ঞেস করা যায় না মল্লী নামের কেউ কি এখানে থাকে। তার অন্যমনস্কতার মধ্যে ঘর পরিষ্কার করে কখন বেড়াটা চলে গিয়েছিল হিরণময় টের পাননি। হঠাৎ কার ডাকে চমকে মুখ ফেরাতেই দেখতে পান ম্যানেজার নিরঞ্জন চৌধুরী এবং একটি মধ্যবয়সী লোক ডান পাশে দরজার কাছে দাঁড়িয়ে আছে। নিরঞ্জন বলে, স্যার, আপনাকে একটু বিরক্ত করলাম, আমাদের হেড কুককে সঙ্গে করে এনেছি। হিরণময়ের মনে পড়ে ওদের আসার কথা ছিল। দুজনকে ঘরে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত দিনে যা যা খান সব জানিয়ে দেন তিনি। নিরঞ্জন বলে, আচ্ছা স্যার, আমরা এখন যাই, আপনি মুখটুক ধুয়ে নিন, আমি গিয়ে ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। নিরঞ্জনটা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হিরণময় ডাকেন, মিস্টার চৌধুরী, আপনি একটু থেকে যান। নিরঞ্জন পায়ে পায়ে হিরণময়ের কাছে চলে আসে। কুকটি চলে যায়। হিরণময় দ্বিধান্বিতভাবে জিজ্ঞেস করেন, আপনি মল্লী বলে এখানকার কাউকে চেনেন? বলে মনে হয় প্রশ্নটা ছেলে মানুষের মতো করে ফেলেছেন। শুধু ডাকনাম দিয়ে হাজার হাজার মানুষের একটা শহরে বিশেষ একজনকে খুঁজে বার করা সম্ভব নয়। কিছুক্ষণ অবাক হয়ে থাকে নিরঞ্জন, তারপর বলে, মল্লী কি? আমি সারনেমের কথা বলছি। আর ঠিকানা? ঠিকানা বলতে পারবো না, তবে বিয়ে না হয়ে থাকলে খুব সম্ভব তার সারনেম হবে সানাল। না স্যার, এ নামে কাউকে চিনি না। একটু ইতস্তত করে হিরণময় বলেন, আচ্ছা, মনোহর বলে এ শহরে কেউ থাকে? সারনেমটা মনে নেই,
25-30 বছর আগে কলকাতায় কন্ট্রাক্টরি করত। নিরঞ্জন বলে, এ শহরে লাখখানেকের ওপর লোক, তার মধ্যে নিশ্চয়ই শখানেক মনোহর কি নেই? পুরো নাম ঠিকানা না পাওয়া গেলে বিশেষ একজন মনোহরকে খুঁজে বার করা মুশকিল। আস্তে আস্তে মাথা নাড়েন হিরণময়। ঠিকই বলেছেন। আচ্ছা, পরে আবার দেখা হবে। নিরঞ্জন চলে যায়। হিরণময় অন্যমনস্কর মতো বাথরুমে ঢুকে পড়েন। শীত গ্রীষ্ম 12 মাস তিনি গরম জলে স্নান করেন। এখানে তার ব্যবস্থা আছে। স্নান সেরে পোশাক বদলে সবে বাথরুম থেকে হিরণময় বেরিয়েছেন। বেয়ারা ব্রেকফাস্ট নিয়ে আসে। যতক্ষণ তার খাওয়া না হয় একপাশে অ্যাটেনশনের ভঙ্গিতে সে দাঁড়িয়ে থাকে। হিরণময় ভেবে রেখেছিলেন ব্রেকফাস্টের পর রাস্তায় বেরিয়ে পড়বেন। মল্লের জন্য আনন্দপুরে ছুটে এসেছেন, তাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কিভাবে সেটা বাইরে বেরিয়ে ঠিক করবেন? কিন্তু কাল সারা রাত বাসের ঝাঁকুনিতে ভালো ঘুম হয়নি। তাছাড়া একটানা এতটা বাস জার্নির অভ্যেস নেই তার। খেতে খেতে ক্লান্তিতে ঢুলুনি আসতে থাকে। খাওয়ার পর ফাঁকা কাপ প্লেট নিয়ে বেয়ারা চলে যায়। আর হিরণময় হার্ট, ব্লাড সুগার ইত্যাদি নর্মাল রাখার জন্য 3টে ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়াল নেই হিরণময়ের। কার ডাকাডাকিতে চোখ মেলে তাকান, দেখেন একটি মুখ তার উপর ঝুঁকে আছে। লোকটি বলে, স্যার, বিকেল হয়ে গেছে, এবার উঠুন। প্রথমে হিরণময় বুঝতে পারেননি তিনি ঠিক কোথায় আছেন, কে বা তার উপর হুমড়ি খেয়ে ডাকাডাকি করছে। কয়েক সেকেন্ড মাত্র, তারপর সব মনে পড়ে যায়। লোকটা স্কাইলার্ক ইন্টারন্যাশনালের ম্যানেজার নিরঞ্জন। ব্যস্তভাবে উঠে বসতে বসতে হিরণময় বলেন, ইস, সাংঘাতিক ঘুমিয়েছি তো। নিরঞ্জন বলে, স্যার, দুপুর থেকে 3-4 বার এসে আমরা দেখে গেছি। আগে অবশ্য ডাকিনি, বিকেল হয়ে যাওয়ায় ঘুম না ভাঙিয়ে পারলাম না। হিরণময় একটু হাসেন। শরীর ভীষণ টায়ার্ড ছিল, তাই ওভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আপনার লাঞ্চ খাওয়া হয়নি, এখন দিয়ে যেতে বলবো? না, অবেলায় খেলে শরীর খারাপ হবে। আপনি বরং চিকেন স্যুপ আর 2খানা শুকনো টোস্ট পাঠিয়ে দিন, সেই সঙ্গে খানিকটা স্যালাড আর 1 কাপ চা। এক্ষুনি পাঠাচ্ছি। নিরঞ্জন চলে যাবার 10 মিনিটের ভেতর খাবার চলে আসে। খেয়ে রাস্তায় বেরিয়ে পড়েন হিরণময়। পশ্চিম আকাশের ঢাল বেয়ে সূর্য এখন বেশ খানিকটা নেমে গেছে। বাতাসে ঠান্ডা ভাবটা কলকাতার থেকে অনেক বেশি। এখানকার রাস্তা টাস্তা বেশ পরিচ্ছন্ন, দুধারের ড্রেন নিয়মিত সাফ করা হয়ে থাকে। এই বিকেলবেলায় চারপাশে প্রচুর লোকজনও চোখে পড়ছে। মল্লের খোঁজটা কিভাবে করা যায়? বাড়ি বাড়ি গিয়ে হানা দেবার ভাবনাটা আগে নাকচ করে দিয়েছেন হিরণময়। হাঁটতে হাঁটতে তার মনে হয় মল্লে হয়তো স্কুল কলেজে পড়েছে। আনন্দপুরের মতো শহরে কটা স্কুল আর কলেজ থাকতে পারে? হিরণময় ঠিক করলেন সবগুলি স্কুল এবং কলেজে গিয়ে মল্লির খোঁজ করবেন। অবশ্য সবচেয়ে সহজ যে পদ্ধতিতে অচেনা জায়গায় একজনের সন্ধান করা যায় তা হল সোজা থানায় চলে যাওয়া। লোক খুঁজে বার করার নানা রকম কৌশল ওদের জানা, কিন্তু সেখানে যাওয়ার ভাবনাটা মাথা থেকে বার করে দিলেন হিরণময়। কেননা থানায় গেলে প্রথমত নানা রকম জবাবদিহি করতে হবে। মল্লিকে কেন তার প্রয়োজন, ওর সঙ্গে তার কি সম্পর্ক ইত্যাদি। অনবরত জেরার ফলে নিজের পরিচয়টা শেষ পর্যন্ত বেরিয়ে পড়বে কিনা কে জানে। তাছাড়া হোটেলে তিনি অন্য নামে আছেন, সেটাও জানাজানি হয়ে যাবার সম্ভাবনা। নাম ভারিয়ে আনন্দপুরে থাকার কি কারণ তিনি জানাবেন? একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে তখন তাকে পড়তে হবে। তার চেয়ে তিনি গোপনে এসেছেন, গোপনে মল্লির সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার সুরাহা করে দিয়ে যাওয়াটাই ভালো। তার আইডেন্টিটি ফাঁস হয়ে যাক, এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আপাতত স্কুল কলেজে খোঁজ খবর নেওয়া যাক, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে।
কোনোভাবেই যদি মল্লিককে বার না করা যায় তখন থানার কথা চিন্তা করা যাবে। রাস্তায় লোকজনকে কলেজ কোথায় জিজ্ঞেস করতে যাবেন, হঠাৎ কোত্থেকে যেন স্লোগান ভেসে আসে। চকিত হয়ে এধারে ওধারে তাকাতে থাকেন হিরণময়। প্রথমে কথাগুলো ঠিক বুঝতে পারছিলেন না, মিনিটখানেক পরে চোখে পড়ে প্রায় 100 গজ দূরে রাস্তাটা যেখানে বাঁক ঘুরে ডাইনে চলে গেছে সেদিক থেকে একটা মিছিল এগিয়ে আসছে। খুব ছোট মিছিল, সব মিলিয়ে 20-25 জনের বেশি লোক হবে না। সকলেই যুবক, 2-4টি তরুণীও রয়েছে তাদের ভেতর, কয়েকজনের হাতে প্লে কার্ড। হিরণময় রাস্তার একধারে দাঁড়িয়ে পড়েন। মিছিলটার কাছাকাছি এসে যাওয়ায় প্লে কার্ডগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সবগুলোতেই বিভৎস চেহারার মানুষের করটি এবং তার তলায় আড়াআড়ি 2টো হাড় এঁকে নিচে লেখা আছে, ড্রাগের নেশা সর্বনাশা, আনন্দপুরকে ড্রাগের হাত থেকে বাঁচাতে হবে। মিছিলের স্লোগানগুলো পরিষ্কার শোনা যাচ্ছে, ড্রাগের চোরাচালান বন্ধ করো, বন্ধ করো। আনন্দপুরের তরুণ তরুণীদের ধ্বংস করছে কে? মনোহর রক্ষিত, মনোহর রক্ষিত। ড্রাগের চোরা কারবারি মনোহর রক্ষিতকে জেলে ঢোকাও, জেলে ঢোকাও। হিরণময় চমকে ওঠেন। মনে পড়ে যায় বিজলি যার সঙ্গে পালিয়ে এসেছিল সেই মনোহরের পদবি ছিল রক্ষিত। ড্রাগের চোরা কারবারি মনোহর রক্ষিত আর চেতলার সেই দুশ্চরিত্র লম্পট কন্ট্রাক্টর মনোহর রক্ষিত কি একই লোক? মিছিলটা এখন আরও কাছে, একেবারে হিরণময়ের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। যে যুবক যুবতীরা স্লোগান দিচ্ছে তাদের বয়স 20-22-এর মধ্যে, সবার মুখ উজ্জ্বল এবং দৃঢ় প্রতিজ্ঞ। তবে সবচেয়ে বেশি করে যাকে চোখে পড়ছে সে অন্যদের চেয়ে বড়, বয়সটা 30-এর মতো। তার নাক মুখ বেশ ধারালো, চওড়া কপাল, রুক্ষ চুল অবহেলায় পেছন দিকে উল্টে দেওয়া, একটু রোগাটে ধরনের চেহারা, পরনে পাজামা পাঞ্জাবি। দেখা মাত্র টের পাওয়া যায় তার ভেতর ইস্পাতের ফলার মতো অনমনীয় একটা ব্যাপার আছে। মিছিলটার আগে আগে চলেছে সে এবং হাতের মুঠি আকাশের দিকে ছুঁড়ে প্রতিটি স্লোগান শুরু করছে। অন্যেরা একসঙ্গে গলা মিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বাকিটা বলে যাচ্ছে। হিরণময়ের পাশ দিয়ে মিছিলটা এগিয়ে যায়। নিজের অজান্তে তিনি সেটার পেছন পেছন হাঁটতে থাকেন। মিছিলটা যেন অদৃশ্য বড়শিতে তাকে আটকে নিয়ে চলছে। মাঝখানে 25-30 ফুটের মতো দূরত্ব। মিছিলটা কোথায় কতদূর যাবে কে জানে। কেনই বা তিনি লক্ষ্যহীনের মতো এই ছেলেমেয়েগুলোর সঙ্গে সঙ্গে চলেছেন প্রথমটা হিরণময় খেয়াল করেননি। পরে তার মনে হয় ওদের মুখে মনোহর রক্ষিত নামটাই বুঝি বা তাকে টেনে নিয়ে যাচ্ছে। যদি চেতলার সেই মনোহর রক্ষিত আর এই মনোহর রক্ষিত এক হয়, মিছিলের ছেলেমেয়েদের কাছ থেকে তার ঠিকানা পাওয়া যেতে পারে এবং তারই সূত্র ধরে মল্লির খোঁজও মিলতে পারে। অন্য মনস্কের মতো হাঁটতে হাঁটতে একসময় হিরণময়ের খেয়াল হয় তিনি একাই নন, তার পাশাপাশি মাঝারি হাইটের নীরের চেহারার একটি লোকও মিছিলটার দিকে চোখ রেখে হাঁটছে। তার বয়স 40-এর কাছাকাছি, রং তামাটে, লম্বা ধাঁচের মুখ, দু চোখে সতর্ক দৃষ্টি। দেখে টের পাওয়া যায় লোকটা অত্যন্ত ধূর্ত। হাঁটতে হাঁটতে কয়েক পলক লোকটাকে লক্ষ্য করেন হিরণময়। তারপর হঠাৎ জিজ্ঞেস করেন, আপনি কি আনন্দপুরে থাকেন? লোকটা ঘাড় ফিরিয়ে হিরণময়ের দিকে তাকায়, বলে, হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, এই শহরে ড্রাগের চোরাচালানি কি খুব বেশি করে হয়? লোকটা চকিত হয়ে ওঠে। একদৃষ্টে কিছুক্ষণ হিরণময়কে দেখতে দেখতে হয়তো তার মনে হয় এ বয়স্ক লোকটা খুবই নিরীহ ধরনের। সে বলে, মিছিলের ছোকরাগুলো তো তাই বলছে। হিরণময় বুঝতে পারেন লোকটা তার প্রশ্নের উত্তরটা কৌশলে এড়িয়ে গেল। ড্রাগ চালানের ব্যাপারে খুব সম্ভব সে কোনো মন্তব্য করতে চায় না। তিনি বলেন, মনোহর রক্ষিত লোকটা কে? এবারও উত্তর না দিয়ে লোকটা বলে, আপনি কি এই শহরে থাকেন না? না। কোথায় থাকেন? কলকাতায়।
আজই এখানে এসেছি। কদিন থাকার ইচ্ছে? হিরণময় বিরক্ত হন। তিনি একটা কথা জানতে চেয়েছেন, আর এই লোকটা কিনা ক্রিমিনাল লয়ারদের মতো জেরা করে চলেছে। বলেন, এই 4-5 দিন। লোকটা তার কানের কাছে মুখ এনে গুজগুজ করে বলে, তাহলে আর এসবের ভেতর নাক গলাবেন না। পরম শুভাকাঙ্ক্ষীর মতো সে একটা অতি দামি পরামর্শ দেয়। ওয়ার্ল্ডে এমন অনেক ব্যাপার আছে যার সম্বন্ধে কৌতূহল না দেখানোই ভালো। আস্তে আস্তে বিমূঢ়ের মতো মাথা নাড়েন হিরণময়। বলেন, ব্যাপারটা কি খুবই বিপজ্জনক? লোকটা উত্তর দেয় না। হিরণময় এবার বলেন, আপনার পরিচয় জানতে চাইলে কি আপত্তি আছে? লোকটি বলে, একেবারেই না। আমার নাম দিবাকর সামন্ত। এখান থেকে একটা ফোর্টনাইটলি কাগজ বার করি, নাম আনন্দপুর বার্তা। দেশের নানা জায়গার কিছু খবর টবর থাকে কাগজটায়, তবে আমি লোকাল নিউজের উপর বেশি জোর দেই। কেন দিবাকর মিছিলের পেছন পেছন চলেছে এতক্ষণে বোঝা যায়। হিরণময় তার সম্বন্ধে উৎসুক হয়ে ওঠেন। লোকটা যখন জার্নালিস্ট, তখন এখানকার নারী নক্ষত্র নিশ্চয় জানা। যদিও মনোহরের প্রসঙ্গ দিবাকর এড়িয়ে যেতে চাইছিল, ওকে ধরে থাকলে শেষ পর্যন্ত নিশ্চয় অনেক খবর পাওয়া যাবে। হয়তো মল্লিকে চেনে দিবাকর, চেনে বিজলিকেও। ওকে কিছুতেই ছেড়ে দেওয়া চলবে না। একটা ব্যাপার হিরণময় লক্ষ্য করেছেন, দিবাকর মনোহরকে ভয় পায়। হয়তো গোটা আনন্দপুর জুড়ে মনোহরের একটা ভীতিকর ইমেজ রয়েছে, তাই কি তার সম্বন্ধে তাকে অতিরিক্ত কৌতূহলী হতে বারণ করে দিয়েছে দিবাকর? হিরণময় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই মারাত্মক ব্যাপারটি ঘটে যায়। কোত্থেকে একটা জিপ হুড়মুড় করে এসে পড়ে। গাড়িটার ভেতর বসে আছে 4-5টা হুলিগান টাইপের ছোকরা। তাদের চোখে প্রকাণ্ড নীল বা কালো গগলস, মাথায় লাল ফেট্টি বাঁধা, পরনে টাইট ফুল প্যান্টের ওপর জ্যাকেট। অগন্তি মানুষের সামনে মিছিলটার উপর পরপর কটা বোমা ফাটিয়ে পলকে তারা উধাও হয়ে যায়। জায়গাটা ধোঁয়ায় ভরে গেছে। চারপাশে ভয়ার্ত লোকজন ঊর্ধ্বশ্বাসে চিৎকার করতে করতে যে যেদিকে পারছে ছুটে পালাতে থাকে। রাস্তার দুপাশের দোকানপাটের ঝাঁপ ঝপাঝপ বন্ধ হয়ে যায়। মুহূর্তে এলাকাটা একেবারে ফাঁকা শুনশান। লক্ষ্য করলে হিরণময় দেখতে পেতেন, ধারে কাছে কোথাও নেই দিবাকর। বোমা পড়ার সঙ্গে সঙ্গে সে উধাও হয়ে গেছে। বোমা পড়ার সময়টা দিবাকরের দিকে অবশ্য নজর ছিল না হিরণময়ের। আবছাভাবে তার মনে হচ্ছিল এমন ঘটনা টেক্সাসে বা হলিউডের কোনো অ্যাকশন ফিল্মে ঘটে থাকে। রাস্তার অন্য সবার মতো তিনি দৌড়ে পালিয়ে যাননি। আসলে কি করবেন সেটা ভেবে পাচ্ছিলেন না। বিয়বলের মতো সামনের দিকে তাকিয়ে থাকেন। মিছিলের ছেলেমেয়েদের কয়েকজনের গায়ে বোমার টুকরো ঢুকে গিয়েছিল। রক্তে তাদের জামাকাপড় ভেসে যাচ্ছে। তারা যন্ত্রণায় কাতরাচ্ছে। যারা অক্ষতে রয়েছে সমানে চেঁচিয়ে যাচ্ছে, সমীরদাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। সমস্ত স্নায়ুমণ্ডলে প্রচণ্ড ঝাঁকুনি লাগে হিরণময়ের। সেদিন ফোনে মল্লি জানিয়েছিল তার এবং কোনো এক সমীরের জীবন নাকি বিপন্ন। সে সমীর আর ছেলে দুটো যার কথা বলছে, সে কি এক? এমন রক্তাক্ত বিভৎস দৃশ্য আগে কখনো দেখেননি হিরণময়। স্ট্রোক হয়ে যাবার পর তার হার্ট এমনিতেই ভীষণ দুর্বল হয়ে গেছে। হিরণময়ের হৃৎপিণ্ডে এই মুহূর্তে 1000টা ঘোড়া ছুটে যাওয়ায় আওয়াজ হতে থাকে। অদ্ভুত এক ঘোরের মধ্যে তিনি ছেলেমেয়েগুলোর দিকে পা বাড়িয়ে দেন। কাছাকাছি আসতে বোঝা যায় বেশিরভাগেরই চোট লাগেনি। সব শুদ্ধ 5 জন জখম হয়েছে। একজনের চোট অল্প, 3 জনের আঘাত তুলনায় বেশি। তাদের জামাটামা রক্তে মাখামাখি। ওরাই কাতর শব্দ করে গোঙাচ্ছে। সবচেয়ে মারাত্মক চোট পেয়েছে সেই ছেলেটি, যে একেবারে সামনে থেকে মিছিলটাকে লিড করে নিয়ে যাচ্ছিল। সে বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছে। তার উরু এবং কাঁধের কাছ থেকে ফুলকে ফুলকে রক্ত বেরিয়ে আসছিল। অন্য ছেলেমেয়েগুলো দিশেহারার মতো ছোটাছুটি করতে করতে সমানে চেঁচিয়ে যাচ্ছে।
হিরণময় উৎকণ্ঠিতভাবে বেহুশ ছেলেটিকে দেখিয়ে বলেন, ওকে এখানে ফেলে রাখলে তো মরে যাবে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। এই ব্যাপারটা অনেক আগেই মাথায় আসা উচিত ছিল, কিন্তু ছেলেমেয়েগুলো এমনই বিহ্বল হয়ে পড়েছে যে কি করবে ঠিক করে উঠতে পারছিল না। এবার তারা সাইকেল, রিক্সা আর অটো ডাকতে থাকে। কিন্তু কোথায় অটো, কোথায় রিক্সা? ধারে কাছে তাদের চিহ্নমাত্র নেই। অগত্যা 4টি ছেলে বেহুশ যুবকটিকে রাস্তা থেকে তুলে বয়ে নিয়ে ডান পাশের রাস্তা দিয়ে এগিয়ে যায়। যাদের আঘাত কম তাদের বইতে হয় না, অন্যদের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা হাঁটতে থাকে। হিরণময় ওদের সঙ্গে সঙ্গে এগিয়ে যান। যদিও বেহুশ যুবকটির পরিচয় মোটামুটি জানতে পেরেছেন, তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য একটি ছেলেকে জিজ্ঞেস করেন, ওর নাম কি? ছেলেটি বলে, সমীর, সমীর বর্ধন। কি করে? এখানকার কলেজে পড়ান। ছেলেটির কাছ থেকে আরও জানা গেল, সমীর ছাড়া অন্যরা সবাই ফার্স্ট, সেকেন্ড কি থার্ড আর ফোর্থ ইয়ারের ছাত্রছাত্রী। হিরণময় একবার ভাবেন মল্লির কথা ছেলেটিকে জিজ্ঞেস করবেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত করলেন না। তিনি তো ওদের সঙ্গ ছাড়ছেন না, পরে কোনো এক সময় জেনে নেওয়া যাবে। তার ধারণা ওরা মল্লিকে চেনে। চুপচাপ খানিকটা হাঁটার পর হিরণময় বলেন, হাসপাতাল এখান থেকে কত দূরে? ছেলেটি বলে, কাছেই, মিনিট 5 ভেতর পৌঁছে যাব। হুলিগানগুলো বোমা মেরে 5 জনকে উন্ডেট করল। এক্ষুনি কেউ থানায় গিয়ে জানাও। ক্রিমিনালগুলো বেশি দূর পালাতে পারেনি। পুলিশ চেষ্টা করলে ওদের ধরে ফেলতে পারবে। কিচ্ছু লাভ হবে না, পুলিশ ওদের টাচ করবে না। তুমি ওদের চেনো নাকি? আমি কেন, আনন্দপুরে সবাই ওদের চেনে। ওরা কারা? মনোহর রক্ষিতের পোষা মাস্তান বাহিনী। যেদিন থেকে আমরা ড্রাগের বিরুদ্ধে মুভমেন্ট শুরু করেছি, সেদিন থেকে মনোহর আমাদের পেছনে মাস্তান লেলিয়ে দিয়েছে। এতদিন শাসাচ্ছিল আন্দোলন না থামলে খুন করে ফেলবে, তবে গায়ে হাত দেয়নি। আজই প্রথম বোমা ছুড়ল। হিরণময় জিজ্ঞেস করেন, এতগুলো ছেলেকে জখম করল, তবু পুলিশ ওদের বিরুদ্ধে স্টেপ নেবে না? এ প্রথম ছেলেটির মনে হয় যার সঙ্গে এতক্ষণ কথা বলছে তাকে চেনে না, আগে কখনো দেখিনি। হিরণময়কে ভালো করে লক্ষ্য করতে করতে জিজ্ঞেস করে, আপনি কি এ শহরে থাকেন না? না, আজই প্রথম এখানে এসেছি। ও তাই? মানে? আনন্দপুরে থাকলে বুঝতে পারতেন কেন পুলিশের পক্ষে ওই মাস্তানগুলোকে ধরা সম্ভব নয়। আনহোলি অ্যালায়েন্স বলে একটা কথা আছে, জানেন তো? একটু অবাক হয়ে হিরণময় বলেন, জানি, কিন্তু। ছেলেটি বলে, সবই গিভ অ্যান্ড টেকের ব্যাপার। ইউ গিভ মি সামথিং, আই গিভ ইউ সামথিং। তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে প্রোটেকশন দেব। সমস্ত ব্যাপারটা হিরণময়ের কাছে পরিষ্কার হয়ে আসতে থাকে, কিন্তু তিনি কিছু বলার আগেই ছেলেটি আবার শুরু করে, টাকা, টাকা দিয়ে পুলিশকে ওরা কিনে নিয়েছে। এখানকার মতো এত কড়াপ্ট পুলিশ আর কোথাও পাবেন কিনা সন্দেহ। হিরণময়কে এবার বেশ উত্তেজিত দেখায়। তিনি বলেন, এ তো ভীষণ অন্যায়, এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার। ছেলেটা অদ্ভুত হাসে। করবেটা কে? সমীরদা আমাদের নিয়ে ড্রাগের এগেনস্টে মুভমেন্ট শুরু করেছেন। তার রেজাল্ট কি হলো নিজের চোখে তো দেখলেন। তবু থানায় একটা ডায়েরি করে রাখা ভালো, একটা রেকর্ড থাকা দরকার। ঠিক আছে, আপনার মতো প্রবীণ মানুষ যখন বলছেন আমরা থানায় যাব, কিন্তু ওই ডায়েরি পর্যন্তই, তার বেশি কিছুই হবে না। পুলিশে বোমাবাজির কেসে স্রেফ চোখ বুজে থাকবে। হিরণময় উত্তর দেন না। কিছুক্ষণ পর অনেকটা স্বগতোক্তির মতো বলে ওঠে ছেলেটি, এই জায়গাটা কয়েক বছর আগে চমৎকার ছিল, কোয়ায়েট, পিসফুল। বর্ডারের কাছাকাছি বলে স্মাগলিং টাগলিং একটু আধটু যে না হতো তা নয়, কিন্তু ড্রাগের চোরাচালানটা আরম্ভ করে ওই মনোহর। তারপরেই এখানে অশান্তির শুরু। হিরণময় উৎকণ্ঠিতের মতো শুনে যাচ্ছিলেন। বলেন, কীরকম? ছেলেটি বলে, আনন্দপুরে 50% বাড়িতে এখন ড্রাগ অ্যাডিক্ট পাবেন।
বিশেষ করে ছাত্রছাত্রী আর যুবকদের মধ্যে ড্রাগ কিভাবে ছড়িয়ে পড়েছে ভাবতে পারবেন না। মনোহর নামের ওই ছেলেটা এই শহরে সর্বনাশ তো করছেই, এখান থেকে গোপনে হেরোইন, ব্রাউন সুগার সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। স্কাউন্ডেলটা আমাদের জেনারেশনকে একেবারে শেষ করে দিল। একটু থেমে বলে, পুলিশের হেল্প পাওয়া গেলে রাস্কেলটাকে শেষ করে দেওয়া যেত। হিরণময় এবার আর কিছু বলেন না। ছেলেটিও চুপচাপ তার পাশাপাশি হাঁটতে থাকে। হিরণময় ঠিক করতে পারছিলেন না এখন কি করবেন। মোটামুটি বুঝতে পারছিলেন এ ছেলেমেয়েগুলোর সঙ্গে মল্লির যোগাযোগ আছে। ওদের মধ্যে 3টি মেয়ে রয়েছে। এই 3 জনের কেউ কি মল্লি? কিন্তু তা বোধহয় নয়। একটু খুঁটিয়ে লক্ষ্য করতে মনে হলো ওদের বয়স 20-21-এর বেশি হবে না। কিন্তু হিসেব অনুযায়ী মল্লির বয়স কম করে 26। যে ছেলেরা সমীরকে বয়ে নিয়ে যাচ্ছিল, একসময় তারা নিজেদের মধ্যে নিচু গলায় কথাবার্তা শুরু করে দেয়। সমীরদার এই অবস্থা, মল্লিদিকে এখনই খবর দেওয়া দরকার। দিবি কি করে? মল্লিদিকে কদিন ধরে ওই হারামি মনোহরটা আটকে রেখেছে। 1 মিনিটের জন্য বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। কেউ তার সঙ্গে দেখা করতে গেলে গেটের ওধার থেকে দারোয়ান হাঁকিয়ে দিয়ে বলছে দেখা করার হুকুম নেই। মল্লিদির এখানে আসা দরকার, যেমন করে হোক। তাকে সমীরদার খবরটা জানাতেই হবে। কিন্তু কে যাবে মল্লিদির কাছে? যে ছেলেটি হিরণময়ের সঙ্গে একটু আগে কথা বলছিল, সে অন্যদের দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমি যাচ্ছি। আরেকজন বলে, খুব সাবধান অলোক, মনোহর কেমন লোক জানিস তো, ঝামেলা করতে পারে। অলোক বলে, জানি, কিন্তু ভয়টা পেলে চলবে না। যেভাবে হোক মল্লিদিকে নিয়ে আসছি। বলে সে একরকম দৌড়তে দৌড়তে ডান পাশের একটা গলিতে পলাকে উধাও হয়ে যায়। অন্য একটি ছেলে পেছন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মল্লিদির কাছে যাওয়ার আগে সমীরদার মাকেও খবরটা দিয়ে যাস। ওদের কথা শুনতে শুনতে সমস্ত শিরা টানটান হয়ে গিয়েছিল হিরণময়ের। ছেলেমেয়েগুলোর সঙ্গে হাসপাতাল পর্যন্ত যাবেন কিনা এই নিয়ে খানিক আগেও দ্বিধান্বিত ছিলেন। এই মুহূর্তে মনস্থির করে ফেলেন যাবেন। অলোক মল্লিক আনতে গেছে। যদি আনতে পারে তার প্রথম সন্তানকে দীর্ঘ 23 বছর পর দেখতে পাবেন। যে মেয়েটির জন্য কাউকে কিছু না জানিয়ে এতদূর দৌড়ে এসেছেন, যার শিরায় শিরায় তার প্রথম যৌবনের রক্ত বয়ে চলেছে, তাকে দেখার জন্য তীব্র ব্যাকুলতা বোধ করতে থাকেন হিরণময়। প্রায় ঘোরের মধ্যেই ছেলেমেয়েগুলোর সঙ্গে তিনি এগিয়ে চলেন। একসময় সবাই হাসপাতালে পৌঁছে বেহুশ সমীরকে ভর্তি করে দেয়। আর যারা অল্প চোট পেয়েছিল, এমার্জেন্সি ওয়ার্ডে তাদের স্টিচ বা ব্যান্ডেজ বেঁধে ছেড়ে দেওয়া হয়। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার এর 6ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।